আপনার ল্যামার্কের থিওরি আলোচনা করা হয়ে গেছে। তো যদি আমি আরেকবার বলি, তো রিভাইজ দিচ্ছি। আচ্ছা, তো ডারউইন, ডারউইন হচ্ছেন একজন বিখ্যাত। প্রথমে অভিব্যক্তি কি? অভিব্যক্তি, অভিব্যক্তি কি? যার অর্থ হলো ক্রমবিকাশ। ক্রমবিকাশ, ধীরে ধীরে কোনো একটা জিনিস পরিবর্তন হচ্ছে। যেমন কি উদাহরণ দিয়েছিলাম মোবাইলের। মোবাইলটা আগে কি ছিল? ওখানে ওয়্যার ছিল, ওয়্যার, ইলেকট্রিক ওয়্যার, তার ছিল, টেলিফোন ছিল আগে। ঠিক আছে? ওটা ধীরে, ধীরে ছোট হয়েছে, ওয়্যারলেস হয়ে গেছে। ধীরে, ধীরে হাতে এসেছে কিপ্যাড। কিপ্যাড থেকে মডিফাই হয়ে এসেছে এখন টাচ ফোন। ঠিক আছে? এটা আরো মডিফিকেশন চলছে। তো এই ধরনের, এটাকেই বলা হচ্ছে ইভলিউশন। এখানে জীবের কথা বলা হচ্ছে। এখানে বায়োলজিতে জীবের কথা বলা হচ্ছে। যে কিভাবে পৃথিবীতে জীব এলো, কিভাবে জীব থেকে মডিফাই হচ্ছে, এগুলোই পড়ছি আমরা। তো এটা হয়ে গেল আমাদের অভিব্যক্তির ডেফিনেশন। আচ্ছা, প্রশ্ন ছিল যে অভিব্যক্তি শব্দের প্রবর্তক কে? আনসার হবে হার্বার্ট স্পেন্সার। কি নাম বলেছিলাম বিজ্ঞানীর? হার্বার্ট স্পেন্সার। এরপরে পড়ানো হয়েছিল যে এই অভিব্যক্তি সম্পর্কে দুটো বিজ্ঞানী আছে, ডারউইন ও ল্যামার্ক। ওরা বই লিখেছিলেন এবং ওরা কি করেছিলেন? ওগুলোকে অভিব্যক্তি কিভাবে সম্পন্ন হচ্ছে সেটা সম্পর্কে তারা ব্যাখ্যা করেছিল ওখানে। তো ১ নম্বরে পড়ছিলাম আমরা ডারউইন। ডারউইনের লেখা বইটার নাম কি ছিল? অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। তাহলে ডারউইনের লেখা বইটার নাম কি ছিল? আই রিপিট, অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। আচ্ছা, ল্যামার্ক, ল্যামার্কের লেখা বইয়ের নাম পড়েছিলাম আমরা তো। ল্যামার্কের লেখা বইয়ের নাম ছিল ফিলোজফি জুলজিক। হয়ে গেল। ল্যামার্কের লেখা বইয়ের নাম কি? ফিলোজফি জুলজিক। আচ্ছা, আরো একটা বিজ্ঞানীর নাম বলেছিলাম, আর বলেছিলাম যে ওই বইগুলো নাম ইম্পর্টেন্ট। বল বল। স্ক্রিন শেয়ার করে দিন। স্ক্রিন শেয়ার আপাতত কিছু লিখি নাই, মানে আমি পুরোনোটা রিভাইজ দিচ্ছি একটু করে যে আছে করছি। তো নেক্সট আমরা করেছিলাম যে আরো ক্যারোলাস লিনিয়াস। ক্যারোলাস লিনিয়াস এই বিজ্ঞানীটার লেখা দুটো বইয়ের নাম আমি বলেছিলাম, যেগুলো গুরুত্বপূর্ণ এবং প্রশ্ন এসেছে গত পরীক্ষায়। সিস্টেমা ন্যাচুরি বইয়ের নাম কি? সিস্টেমা ন্যাচুরি। আর একটা বইয়ের নাম ছিল স্পিসিস প্ল্যান্টারাম। স্পিসিস প্ল্যান্টারাম। তো সিস্টেমা ন্যাচুরি ও স্পিসিস প্ল্যান্টারাম, এই দুটো বইয়ের লেখক হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। তো এই ৪টা বই লেখকের নাম পড়ানো হয়েছিল। ডারউইনের যে বই, নাম কি? অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। সেই বইয়ে সে কি করেছিল, যা বিস্তারভাবে বলেছে সেটাকে আমরা ৬-৭টা পয়েন্টের মাধ্যমে মার্জ করে ওয়ান বাই ওয়ান পড়ছিলাম। একটা পয়েন্ট কি ছিল? অত্যাধিক হারে বংশবৃদ্ধি। মানে ডারউইন বোঝাতে চেয়েছে জীব জ্যামিতিক ও গাণিতিক হারে প্রচুর বংশবৃদ্ধি করতে পারে। যেমন কি, যদি হাতি বেঁচে থাকে, তো হাতি প্রায় ৭৫০ বছরে হাতির সংখ্যা হবে ২ কোটির কাছাকাছি। তো এরকম ভাবে মানে একটা জীব প্রচুর বাচ্চা জন্ম দিতে পারে বা প্রচুর সংখ্যা বাড়াতে পারে। ঠিক আছে? তার বাচ্চা, তার বাচ্চা, তার বাচ্চা। মনে করো মানুষ যদি ৮টা করে বাচ্চা নেয়, তো ৮, তারা আবার যদি বাচ্চা নেয়, তো মানে সাপোজ ৪টা কপাল হলো, স্টার্টিং থেকে ধরছি আমি। তো ৮ থেকে ১৬, ১৬ থেকে ৩২, ৩২, ৬৪, ৬৪, না, না, ৮ থেকে ৪টা কপাল যদি হয়, তো ওটা আবার ৩২ হয়ে যাচ্ছে। ৩২ থেকে ১৬টা কপাল, ১৬ কে ৮ দিয়ে গুণ করো। ৮ × ৪৮ এর ৮ আর ৪, ৮ × ১২, মানে ১২৮ টা। তো এরকম মানে প্রচুর মাল্টিপ্লাই করছে। দিয়ে দিব, চাপ নিস না সাথী। বিশ্বাস। এম। আচ্ছা।
কুটুর কুটুর করে কি খাচ্ছো তুমি? হুম। আচ্ছা, তো কোথায় ছিলাম? হ্যাঁ, ডারউইন। ১ নাম্বার পয়েন্ট কি ছিল? অত্যাধিক হারে বংশবৃদ্ধি। ওই যা বললাম যে প্রচুর হারে বংশবৃদ্ধি করতে পারে। তোমরাও জানো ক্যাপাসিটি আছে। নেক্সট কি? নেক্সট পয়েন্ট ছিল খাদ্য ও বাসস্থান সীমিত। প্রচুর হারে জন্ম দিলেই তো হবে না। খাবার দিতে হবে, ভালো থাকার জায়গা দিতে হবে। তো খাদ্য ও বাসস্থান সীমিত। তো তারপরের পয়েন্ট কি ছিল? জীবন সংগ্রাম। মানে অস্তিত্বের জন্য লড়াই। অস্তিত্বের জন্য লড়াই করতে হবে আমাদেরকে। তো ৩ ধরনের লড়াইয়ের কথা বলেছিলাম। একটা ছিল অন্তঃপ্রজাতিক সংগ্রাম। অন্ত তার মানে একই প্রজাতির মধ্যে সংগ্রাম। যেমন মানুষের মধ্যে মানুষের কম্পিটিশন। আমরা পরীক্ষায় বসছি, একটা মেয়ের সঙ্গে আরেকটা মেয়ে বা মেয়ে ছেলে কম্পিটিশন করছে, মানুষে মানুষে কম্পিটিশন। তো এটা কি? এটা হচ্ছে একটা অন্তঃপ্রজাতিক সংগ্রাম। ঠিক আছে? এরপরে কি ছিল? আন্তঃপ্রজাতিক সংগ্রাম। তো আমি মনে মনে বলেছিলাম যে থেকে আন্ত, থেকে আলাদা। তো আলাদা আলাদা প্রজাতির মধ্যে সংগ্রাম হলে তাকে আমরা বলবো আন্তঃপ্রজাতিক সংগ্রাম। যেমন কি? যেমন মানুষের সঙ্গে সাপের যুদ্ধ। কথার মানে যুদ্ধ তো হবে না, ও একটা ছোবল মারলি তুমি শেষ, তোমার খেলা খতম, ফিনিশ তুমি, একদম বাই বাই, গুড বাই, রাম রাম সত্যি হ্যাঁ, যা বলো আর কি, नहीं तो फिर अल्लाह को प्यारे हो जाओगे। তো যেটা গল্প হচ্ছে যে মানুষের সঙ্গে একটা সাপের সংঘর্ষ বা সংগ্রাম। কেমন সংগ্রাম? মনে করো তুমি যাচ্ছ, তুমি নিজের প্রাণ বাঁচানোর জন্য তুমি লাঠি নিয়ে হাতে আছো। ও নিজের প্রাণ বাঁচানোর জন্য তোমাকে ছোবল মারবে। এটা একটা সংগ্রাম। তো এটা হচ্ছে মানুষের। তো এটা কি? আন্তঃপ্রজাতিক সংগ্রাম। দুটো আলাদা আলাদা প্রজাতির মধ্যে সংগ্রাম। আরশোলাকে দেখে তোমরা ভয় পাচ্ছ। তোমরা, আমি না, আবার আমার কথা বার্তা। তো আরশোলাকে দেখে তোমরা ভয় পাচ্ছ। তো আরশোলা থেকে তুমি বাঁচতে চাচ্ছ, আর আরশোলা তোমার কাছ থেকে বাঁচতে চাচ্ছে। হ্যাঁ, তো এটা হচ্ছে একটা আন্তঃপ্রজাতিক সংগ্রাম। এরপরে আরেকটা বলেছিলাম পরিবেশগত সংগ্রাম। বৃষ্টি হচ্ছে, লুকাতে হবে, পরিবেশের সঙ্গে তোমার যুদ্ধ এখন। তোমাকে বাঁচাতে হবে। ঝড় হচ্ছে, তোমাকে বাঁচতে হবে। বজ্রপাত হচ্ছে, তোমাকে বাঁচতে হবে। এটা হচ্ছে পরিবেশের সঙ্গে সংগ্রাম। তারপরে কি ছিল? হয়ে গেল এটা। নেক্সট, হ্যাঁ, নেক্সট বলছে ভেদ বা প্রকরণ। ভেদ বা প্রকরণ বা ইংরেজিতে ভ্যারিয়েশন। এটা কি জিনিস? এটা হচ্ছে একই প্রজাতির জীবের মধ্যে পার্থক্য বা বৈশিষ্ট্যের যে পার্থক্য লক্ষ্য করা যায়। কি? একই প্রজাতির জীবের মধ্যে যে বৈশিষ্ট্যের পার্থক্য লক্ষ্য করা যায়। মানে, তুমিও মানুষ, ঠিক আছে? তোমার পাশের জন ও মানুষ। তুমি তুমি আছো, তোমার বোন আছে। তোমরা দুজনেই একই প্রজাতির। তুমিও মানুষ, হোমো স্যাপিয়েন্স, তোমার বোনটাও মানুষ, হোমো স্যাপিয়েন্স। ঠিক আছে? এবার মনে করো যে তুমি একটু দেখতে বেশ সুন্দর হয়েছো, তোমার বোনটা একটু কম সুন্দর হয়েছে, বা তোমার বোনটা একটু বেশি সুন্দর হয়েছে, মানে যা যাবতীয় আর কি। ঠিক আছে? সবাই নিজেকে তো একটু বিউটি কুইন ভাবে, ভাবুক, কি আছে। তো এটা হচ্ছে একটা পার্থক্য। মানে তোমরা একই প্রজাতির, কিন্তু তোমাদের মধ্যে একটা ডিফারেন্স আছে, পার্থক্য আছে। তো এটাই বলছে একই প্রজাতির একই প্রজাতির জীবের মধ্যে যে পার্থক্য লক্ষ্য করা যায় তাকে ভেদ বা প্রকরণ বলে। তো এখানে ডারউইন কি বলতে চেয়েছে? ডারউইন বলতে চেয়েছে যে এই যে ভেদ বা প্রকরণ, এগুলো মানুষ অর্জন করে, মানে সংগ্রাম করে করে মানুষ এগুলো অর্জন করছে। আমার কথাগুলো বুঝতে পারছো তো? হ্যাঁ, স্ক্রিন শেয়ার বলে কিছু নেই এখন বর্তমানে। যাই হোক, আমার কথাগুলো বুঝতে পারছো আশা রাখছি। আর এটা প্রিভিয়াস ক্লাসের রিভিশন, তারপরে নেক্সট ক্লাসটা শুরু করব। এটা পড়ানোর একটা মেথড আছে, ঠিক আছে? পড়ানোর মেথডের মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ মেথড আছে। তো এই মেথডে যারা পড়ে কিনা, আমি একদম 98% গ্যারান্টি দিচ্ছি ওর মুখস্থ হয়ে যাবে পড়াটা, গ্যারান্টি। ওকে বই যদি খালি একবার পড়লো তো ব্যাস, ওর ব্রেনের মধ্যে একদম আটকে যাবে, ব্রেন থেকে বেরোবে না। এত সহজে ১-১.৫ বছরের মধ্যে বেরোবে না ব্রেন থেকে। কারণ এভাবে এই মেথডে পড়িয়েছি যখন কিনা, তো অনেক বাচ্চা আমাকে এরকম ফিডব্যাক দিয়েছে। তো নেক্সট কি ছিল?
ও হ্যাঁ, ভেদ বা প্রকরণ। তো ডারউইন বলছে যে আমরা যখন সংগ্রাম করি, তো আমরা কিছু ভেদ বা প্রকরণ অর্জন করি, সেগুলো আমরা ধীরে ধীরে আমাদের পরবর্তী জেনারেশনের মধ্যে সঞ্চার করে দিই। যেমন মনে করো যে তুমি ধৈর্য শক্তির সঙ্গে অধ্যয়ন করছো, পড়াশোনা করছো, ঠিক আছে? তুমি ধৈর্য শক্তির সঙ্গে অধ্যয়ন বা পড়াশোনা করছো। এবার গল্প হচ্ছে যে তুমি যে একটা ভেদ বা তুমি যে অন্যান্যদের থেকে আলাদা হলে, তোমার পাশের জন বা তোমার কোনো একটা বন্ধু বান্ধবী যে নিজের কে নিয়ে ঘুরছে, তাই না? ঘুরছে তো। তো তুমি ওর থেকে একটু আলাদা হলে, তো তোমার মধ্যে কি প্রকরণ আসলো, তোমার মধ্যে কি বৈশিষ্ট্য আলাদা আসলো? তোমার মধ্যে আসলো ধৈর্য শক্তি। আর ওর মধ্যে ধৈর্য শক্তি নেই। ও হো হা করে ঘুরছে, বাস বিন্দাস লাইফ আছে ওর। ওটা ওর মনে হচ্ছে যে আমার ওটা বিন্দাস লাইফ আছে, কিন্তু আদৌ ওটা নেই। কিছুদিনের জন্য আছে, যতক্ষণ ওর সৌন্দর্য চেহারাটা আছে ততক্ষণ অব্দি আছে, তারপরে ওটা থাকবে না। এই নিয়ে তোমার মন খারাপ করার বিষয় নেই। তো কি হচ্ছে, তুমি ধৈর্য ধরে আছো, তোমার মধ্যে একটা ধৈর্য শক্তি তৈরি হচ্ছে। এবার ডারউইন বলতে চাচ্ছে যে এটা তুমি তোমার পরবর্তী জেনারেশনের মধ্যে সঞ্চার করে দিবা, ঠিক আছে? তোমার পরবর্তী জেনারেশনের মধ্যে এই ধৈর্য শক্তিটা সঞ্চার হয়ে যাবে। আবার ও কি করবে, ও যদি আবার ভালো করে একটু জীবন সংগ্রামে জীবন সংগ্রাম করে, ও আবার যদি ভালো করে পড়াশোনা করে বা ধৈর্য শক্তির সঙ্গে কোনো কিছু শিখে, কোনো একটা কাজ বা অন্য কিছু, তো ও কি করবে, ওর বৈশিষ্ট্যগুলো আবার পরবর্তী জেনারেশনে দিয়ে দিবে। ধীরে 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 একটা নতুন জেনারেশন তৈরি হবে। এটাই ডারউইন বলতে চেয়েছিল। আচ্ছা, এটা ডারউইনের বক্তব্য। নেক্সট কি ছিল, ভেদ বা প্রকরণের পর বলছে যোগ্যতমের উদ্বর্তন। যোগ্যতমের, সিম্পল, খুবই সহজ জিনিস। যারা যোগ্য তারা হবে বিজয়ী, তারা বেশি করে সুযোগ সুবিধা লাভ করবে। আর যারা অযোগ্য হবে তারা धीरे धीरे नक्शे से गायब हो जाएगा। नक्शे से गायब हो जाएगा, उसको गायब कर देगा, मिटा देगा। বুঝতে পারলে কিনা? ও নিশ্চিহ্ন হয়ে যাবে, ধীরে ধীরে ও হারিয়ে যাবে। এখানে লড়াই তোমাকে করতে হবে, নিজের অস্তিত্বের জন্য লড়াই করতে হবে। লড়াইকে হাসি মুখে নিতে হবে, কখনোই লড়াইকে টাফ মনে করতে হবে না। যতই হার্ড থাকুক, ইট উইল বি ডান, এটা আমি করব, বাস। মাইন্ডের মধ্যে এটা মাইন্ডসেট রাখতে হবে। যতই টাফনেস থাকুক, আই উইল ডু ইট, আমি করব। হ্যাঁ, আছে, চাপ আছে, কষ্ট আছে, টাফনেস আছে, কিন্তু করব আমি, বাস। না বলে কোনো অপশন নাই। পজিটিভ অ্যাটিটিউড রাখবা, তোমার চারপাশটা পজিটিভিটি থাকবে, অটোমেটিক তোমার মধ্যে একটা এনকারেজমেন্ট আসবে। মানে তোমার মধ্যে সব, তুমি তোমার চোখ দিয়ে সব পজিটিভ দেখতে পাবা। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, হচ্ছে। কিন্তু তুমি নেগেটিভ ইম্প্যাক্ট রাখবা, তুমি তোমার চোখ দিয়ে সবকিছু নেগেটিভ দেখতে পাবা। এটা হচ্ছে মাইন্ডসেট। নেক্সট, তো যোগ্যতমের উদ্বর্তন পয়েন্টটা বোঝানোর চেষ্টা করছিলাম আমি, যেটাই, যে যোগ্য যারা যারা জয়ী হবে তারা এগিয়ে যাবে, যারা হেরে যাবে তারা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাবে, হারিয়ে যাবে, ওদেরকে তোমরা খুঁজে পাবা না আর। দেখবা যে কোথায় কোন কিচেন রুমে পড়ে আছে। জাস্ট জোকিং, ঠিক আছে? দিল পে নেই লেনে কা। নেক্সট কি বলছে, নেক্সট, আচ্ছা, যোগ্যতমের উদ্বোধনের পরে কি ছিল? যোগ্যতমের উদ্বর্তনের পরে ছিল প্রাকৃতিক নির্বাচন। প্রাকৃতিক নির্বাচন বলছে যারা জীবন সংগ্রাম করে অনুকূল ভেদ বা প্রকরণ অর্জন করছে এবং তার মাধ্যমে বেশি করে সুযোগ সুবিধা লাভ করছে প্রকৃতি। এটা কি প্রাকৃতিক নির্বাচন বলছে? মানে তুমি যখন জীবন সংগ্রাম করলে জয়ী হয়ে গেলে, ঠিক আছে, তোমার, তুমি সব থেকে এখন বেশি সুযোগ সুবিধা লাভ করবে, মানে বলছে যে এই প্রকৃতি, এই যে নেচার, এই যে পৃথিবীর, এরাই তোমাকে চুজ করেছে, নির্বাচন করেছে। হ্যাঁ, তুমি রাজ করবে, তুমি ভবিষ্যতে রাজ করবে, বাকিরা পারবে না, তুমি রাজ করবে। নেক্সট, দেখো, রাজ করার জন্য কিন্তু শুধু পড়াশোনাটা নয়, এক্সট্রা তোমার ডিফেন্সিভ নলেজ প্রয়োজন, যেটার জন্য তোমাকে নিজের সাজগোজ থেকে বেরিয়ে আসতে হবে, ঠিক আছে? আর নিজের সাজগোজ বললে ওটাকে ভালো কোয়ালিটিতে করতে হবে, মানে সাজগোজ থেকে একদম বেরিয়ে আসতে হবে ওটা না। যদি নিজেকে মেনটেন করতে, ভালো করে মেনটেন করতে হবে।
যেমন দুটো উদাহরণ, আমি ওদের অতটাও অতটাও মানে লাইকনেস নেই আমার ওদের প্রতি। একটা তোমাদের মনে করো যে মমতা ব্যানার্জি আছে, আমি পছন্দ করি না আমি, ঠিক আছে, সিএম আছে এটাই। যে ও কি করেছে, ও নিজের ওই যে একটা আহ্লাদে আমাকে দেখতে কেমন লাগছে এইসব জায়গা থেকে ও বেরিয়ে এসছে, ও একটা অন্য লাইফ চুজ করেছে, ঠিক আছে, ও ওর লাইফে সাকসেস পেয়েছে। এবার কেউ নিজেকে দেখতে কেমন লাগছে ও নিজের উপর কাজ করছে, নিজের চেহারা টেরা বডি ফিগারের উপর কাজ করছে। হ্যাঁ, বডি ফিগারের উপর কাজ করছে, কারণ সবটাই মেনটেন করতে হবে। যেমন মনে করো যেগুলো হিরোইন আছে, ঠিক আছে, ওরা নিজের বডি ফিগারের উপর কাজ করছে, তো ওরা ওই জায়গা থেকে ডেভেলপ হচ্ছে। তো জাস্ট যার যেটা ফিল্ড আছে, এক্সপার্টাইজ আছে, এটাই। তো প্রাকৃতিক নির্বাচন, তাহলে কি করতে হবে, বেশি করে সুযোগ সুবিধা লাভ করে ওরাই রাজত্ব করবে, এটাই হচ্ছে প্রাকৃতিক নির্বাচনের নিয়ম, ন্যাচারাল সিলেকশন। এটা হলো। আর কি ছিল, এভাবেই ধীরে ধীরে একটা নতুন প্রজাতির আবির্ভাব ঘটবে, যারা পৃথিবীতে টিকে থাকবে, বেঁচে থাকবে, জীবন সংগ্রামে জয়লাভ করবে, আর বাকিগুলো সব নিশ্চিহ্ন হয়ে যাবে। ল্যামার্কের থিওরি, ল্যামার্কের থিওরি কি ছিল, ল্যামার্কের থিওরির প্রথম পয়েন্টটা ছিল পরিবেশের প্রভাব। বলছে যে কোনো জীবের পর তার চারপাশের পরিবেশের প্রভাব পড়বে। তুমি আছো, তুমি যেই জায়গায় আছো, তোমার চারপাশের পরিবেশের প্রভাব তোমার উপর পড়বে। তুমি যেই পরিবেশে বড় হয়েছো, সেই পরিবেশের প্রভাব তোমার উপর পড়বে, আর সেটা তোমার স্বভাবের মাধ্যমে বেরিয়ে আসবে, তোমাকে যে শিক্ষা দীক্ষা দেওয়া হয়েছে। এটা হচ্ছে পরিবেশের প্রভাব। দ্বিতীয়ত, এটা তো তোমার স্বভাব আচরণের কথা চলে আসলো। দ্বিতীয়ত কি, তোমার যে বডি স্ট্রাকচার, তোমার দেহের রং, গায়ের রং, এসব, ঠিক আছে, এগুলো ডিপেন্ড করছে তোমার পরিবেশটার উপর। বুঝছো? তুমি যদি মাঠের মধ্যে গিয়ে কাজ করো, সাপোজ ধরে নিলাম, তারপরে তুমি যতই সানস্ক্রিন, লোশন আর যতই ক্রিম লাগাও না কেন, তোমার কিন্তু চেহারা ওটাই থাকবে, বাস। আর তুমি যদি অল টাইম এসি রুমের মধ্যে বসে থাকো, বা এসি রুমে না হলেও ছায়া 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 জায়গায় কাটিয়ে দাও, তো তোমার চেহারা গ্লোনেসটা একটু বাড়বে, এটা বাস্তব, ঠিক আছে। এর মধ্যে ব্যাপার আছে, সায়েন্টিফিক থিওরি আছে, মেলানোসাইট বলে কিছু জিনিস আছে। সরাসরি ত্বকে পৌঁছবে না, মেলানিন কম হবে তাই। হ্যাঁ হ্যাঁ, গুড গুড। মানে অনেকে জানে না, এখন বলতে গেলে লম্বা হয়ে যাবে, ওটা কি, ওটা 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 বাস। তো যাই হোক, তুমি যদি সেরকম ভাবে ওই ভালো সেফ সুরক্ষিত জায়গায়, একটু ছায়াছন্ন জায়গায় থাকো, তাহলে সেই পরিবেশটার প্রভাব তোমার উপর পড়ছে, তোমার স্কিন গ্লো করছে, তুমি নিজেকে বিশ্ব সুন্দরী ভাবছো, ভাবো ভাবো, ঠিক আছে, কোনো আপত্তি নেই। নেক্সট, তুমি যদি মাঠে ঘাটে পরিশ্রম করো, তুমি যদি অ্যাথলিট হও, কথার মানে অ্যাথলিট তো ভালোই থাকে, হ্যাঁ অ্যাথলিট যদি হও, তুমি যদি মাঠে ঘাটে বেশি দৌড়াদৌড়ি করো, বডির উপর হার্শ প্রেসার পড়ে, তো সেক্ষেত্রে একটু স্কিন কালারটা একটু অন্যরকম হয়ে যাবে, তাই না? এটা হচ্ছে ব্যাপার। তো পরিবেশের প্রভাব, প্রধান মূল কথা কি আমাদের, মূল কথা হচ্ছে তুমি যে পরিবেশে বড় হবা, সেই পরিবেশের প্রভাব তোমার উপর পড়বে, সেটা তোমার স্বভাবের উপর পড়বে, তোমার আচরণের উপর পড়বে, আর তোমার দেহের গঠনের উপর পড়বে। নেক্সট, নেক্সট কি ছিল পয়েন্টটা, হ্যাঁ, অঙ্গের ব্যবহার অব্যবহারের সূত্র, খুবই সহজ বলছে। আর যেটা তোমরা বাস্তবে দেখতে পাচ্ছ, বলছে যেই অঙ্গটা তুমি বেশি করে ব্যবহার করবে সেই অঙ্গটা হবে শক্তিশালী, আর যে অঙ্গটা তুমি কম করে ব্যবহার করবে সেটা হবে দুর্বল। যেমন তোমার ব্রেন, তোমার মস্তিষ্ক, তুমি যদি ওটাকে বাক্সের মধ্যে ভরে রেখে দাও, আলমারিতে, তাহলে ওটা ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে, তুমি কিচ্ছু বুঝতে পারবে না। তুমি শুধু পড়বে, আর তোমার মাথার উপর দিয়ে, ডান দিয়ে, বাম দিয়ে সব পড়াগুলো চলে যাবে, এক কান দিয়ে শুনবে, আরেক কান দিয়ে বেরিয়ে যাবে। ইটস এ ন্যাচারাল। কিন্তু তুমি যদি সেই ব্রেনটাকে ডেইলি ডেইলি পলিশ করো, একদিনে তো ব্রেন ডেভেলপমেন্ট হয় না, না। তুমি যদি প্রতিনিয়ত, কন্টিনিউটি, ধারাবাহিকতা, প্রতিনিয়ত তোমাকে তোমার নিজের উপর কাজ করতে হবে, নিজের মস্তিষ্কটাকে ডেভেলপ করার জন্য প্রতিদিন পড়তে হবে। তুমি 1 ঘন্টা পড়ো, 1.5 ঘন্টা পড়ো, 2 ঘন্টা পড়ো, আধা ঘন্টা পড়ো, কিন্তু
প্রত্যেক দিন পড়তে হবে, প্রত্যেক দিন পড়তে হবে, পড়া ছাড়তে হবে না। না না, আমি অতটা লিখি না। আচ্ছা, তো কি বলছিলাম, হ্যাঁ পড়তে হবে। তো অঙ্গের ব্যবহার অব্যবহারের সূত্র বুঝতে পারলে তো, যে তুমি যেই জিনিসটাকে বেশি করে ব্যবহার করবে ওটা বেশি করে স্ট্রং হবে, আর যেটাকে কম করে ব্যবহার করবে ওটা দুর্বল হয়ে যাবে, ধীরে ধীরে লুপ্ত হয়ে যাবে। যেরকম তোমাদের মস্তিষ্কের কথা বললাম, ব্রেন আলমারিতে ভরে রাখবে, ওটা ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে, ওটাতে কোনো কাজ হবে না। ওকে একটা সাধারণ কথা বলবা, ও চিল্লাবে চেঁচামেচি করবে, কিচ্ছু হবে না ওর দ্বারা। কিন্তু যার ব্রেনটা একটু শার্প, যে একটু মেহনত করেছে, পরিশ্রম করেছে, নিজের মস্তিষ্কটাকে নিয়ে কাজে লাগিয়েছে, সে কিছু কাজ করতে পারবে। এটাই হচ্ছে অঙ্গের ব্যবহার ও অব্যবহারের সূত্র। আরো একটা উদাহরণ দিই, খুবই সহজ সরল। যদি তুমি ডেইলি জিম যাও, ঠিক আছে, প্রত্যেকদিন নিজের বডিটাকে ফিট রাখার চেষ্টা করো, তাহলে তোমার বডিটা কি হবে? শক্তিশালী হবে না দুর্বল হবে? শক্তিশালী হবে। তুমি যদি এক্সারসাইজ করো, তোমার পা গুলো শক্ত হবে কিনা, স্ট্রং হবে কিনা? এটাই ব্যবহার, ব্যবহার করছো তো শক্তিশালী হচ্ছে। আর তুমি যদি শুয়ে শুয়ে থাকো অলসের মতো, অকর্মার ঢেকির মতো, কোনো কাজ নেই, কিছু নেই, বাবার খাচ্ছো, আর খেয়ে খেয়ে সেই খাবারগুলো নষ্ট করছো, হায় হায় হায়, তাহলে কি হবে? তাহলে তোমার শরীরটা দুর্বল হয়ে যাবে, তোমার বডি পার্টস একদম দুর্বল হয়ে যাবে, একটুতেই না প্যানপ্যানানি, হ্যান হ্যানানি, ওই সর্দি জ্বর হ্যান ত্যান যা আছে লেগে আছে, বাস। বুঝতে পারছো? পরিষ্কার। নেক্সট বলছে যে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ সূত্র। এটা কি জিনিস? প্রশ্ন আরেকবার বলি, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ বা উত্তরাধিকারী সূত্র ছিল সম্ভবত, বইয়ের মধ্যে আছে। তো এটাতে কি বলছে? বলছে যে তুমি যে বৈশিষ্ট্যগুলো অর্জন করবা, এগুলো আবার তুমি তোমার পরবর্তী সন্তানদেরকে দিয়ে যাবা। মানে তুমি যে বৈশিষ্ট্যগুলো অর্জন করলে, ভালো করো আর খারাপ করো, সেগুলো তোমার পরবর্তী জেনারেশনের মধ্যে যাবে। মানে কি যেন একটা কথা আছে না, যে গাছ যেমন ফল তেমন, আছে মনে হয় এটা কথা, তাই না? बाहर से मंदिर दिख रहा है तो अंदर देवता ही होगा, তাই না? তো বাইরের থেকে ওই গাছ যেমন ফল তেমন হবে, বাবা মা যেমন হবে সন্তানগুলো তেমনই হবে। এই যে একটা ব্যাপার, এটাই বলছে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। আর এটা অবভিয়াসলি হয় যে বাবা মার বৈশিষ্ট্যগুলো সন্তানদের মধ্যে যায়। দেখো না ফিল্ম স্টারের মধ্যে, যদি তুমি আহ ইয়ের বিশেষ করে আমি যেটা মিল দেখতে পাচ্ছি, তোমার সাইফ আলী খানের যে ছেলেপেলেগুলো আছে, সাইফ আলী খান ওই হিরোটা আছে না, তো ওর ছেলেপেলেগুলোর সঙ্গে ওর মানে ফেসের যে ম্যাচ একদম সেই লেভেলের ম্যাচিং। তো এটাই বলছে যে বৈশিষ্ট্যের সঞ্চারণ, মানে দেখলে বোঝা যায় যে হ্যাঁ এটা এর ছেলে। এবার তুমি আরেকটা বচ্চনের ধরে নাও, অমিতাভ বচ্চন লম্বা আছে বেশ, ওর ছেলে অভিষেক বচ্চনও বেশ লম্বা। তো এগুলো হচ্ছে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ সূত্র। আরো কিছু বুঝিয়েছিলাম, ওগুলো আর রিভাইজ দিব না, এখন নতুন টপিক শুরু করবো। কোনো সমস্যা বলো? তো একটু আপনি বলেননি, ওগুলো সমস্যা আছে। কোনগুলো? যেমন ধরুন হচ্ছে ডাইনোসর, মানে আগে আমরা পড়েছিলাম যে সাপের পা ছিল না, এখন এখানে পড়ছি যে সাপের পা নাকি আগে ছিল এখন নাকি নেই। এগুলো, আচ্ছা ওগুলো পড়ানো হবে, ওগুলো সহজ সরল আছে। যে দুটা বললাম ওই দুটাই বলে দিচ্ছি। 1 নম্বর, সাপের পা ছিল, সাপের পা নেই। পাটা কি হাওয়া হয়ে গেল? না, পাটা হাওয়া হয়নি, সুস্থ মাইন্ড। যেটা
বিজ্ঞান বলছে, ঠিক আছে, সায়েন্স বলছে যে ওরা পাকে খুব একটা ব্যবহার করতো না, হামাগুড়ি দিয়ে চলতো। তো ধীরে ধীরে পাটা কম ব্যবহারের জন্য ওটা বিলুপ্ত হয়ে গেছে। দ্বিতীয়ত বলছে হাঁসের লিপ্ত পদ। হাঁসের লিপ্ত পদ কি জিনিস? মানে তুমি যদি হাঁস দেখো, ওর দুটো পায়ের মাঝখানে দেখবে একটা পাতলা চামড়া আছে। দুটো পা, সরি, দুটো পা না, পায়ের আঙ্গুলগুলো ওই পাতলা চামড়া দিয়ে জোড়া লাগানো থাকে। এটাকে বলা হচ্ছে লিপ্ত পদ। পদ মানে পা, লিপ্ত মানে জোড়া লাগানো আছে। তো এটা কেন এরকম হয়েছে? বিজ্ঞান বলছে যে ওরা, ওদের আগে লিপ্তপদ ছিল না। ওরা ধীরে ধীরে যখন সাঁতার কাটছে, বেশি করে জলে থাকছে, তখন ওটা ধীরে ধীরে ওদের মধ্যে ডেভেলপ হয়েছে। বোঝা গেল? আর জিরাফের গলা লম্বা, এটা তো বলেছিলাম। তা হচ্ছে দুভাবে লম্বা। বলেছিলাম, দুভাবে বলেছিলাম। আজকে আর ওটা এখন ঘাটবো না, টাইম নেই। এই পেজে নেই কোনো প্রশ্ন। উম, এই পেজে নেই। যেটা বলছিলাম এটা তো হয়ে গেছে। 25 না, হয়ে গেছে। টপিকটা তো অভিব্যক্তি অভিযোজনই থাকবে। ये सवाल किधर गया? 25 नहीं, 24 देखी। পিওয়াইকিউ সলভ করিয়েছি একদিন, তারপর গতকালকে লাস্টের দিকে হয়েছিল। আচ্ছা, আজকে আমরা পড়বো, সেটা হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ টপিকটা। आंसरটা কি হবে বলো তো? चलो बताओ, इस सवाल का जवाब क्या होगा? है कोई मेहरबान कदरदान जो इस सवाल का जवाब दे दे? सी, अपेंडिक्स, তাই তো? তো ক্লাস 10 এর লেভেল থেকে করলে হয়ে যাবে। ক্লাস 10 এর লেভেলে কি কি আছে? আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছে না বাচ্চারা। माँ मुझे कुछ दिखाई नहीं दे रहा माँ। अभी दिखाई दे रहा है? नहीं सर, नेटवर्क का दिक्कत है। तब तो तुम्हारी शक्तियों का गलत इस्तेमाल हो रहा है। পাচ্ছে পাচ্ছে। মনে আছে এই ডায়লগটা, যে মা মুঝে कुछ दिखाई नहीं दे रहा মা। চলো, বহুত ডায়লগ বাজি হয়ে গেল। তো এখান থেকে আমরা পড়বো মানুষের নিষ্ক্রিয় অঙ্গ, যেটা অভিব্যক্তি অভিযোজন অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ বিষয়। নিষ্ক্রিয় অঙ্গ, নিষ্ক্রিয় অঙ্গ সম্পর্কে আমরা ধারণাটা প্রথমেই পেয়ে গেছি ল্যামার্কের মতবাদ থেকে।
কি বলেছিল যে একটা ব্যবহার আর একটা অব্যবহার, যেই অঙ্গ বেশি করে ব্যবহার করব সেটা ঠিক থাকবে, যেটা ব্যবহার করবো না ধীরে ধীরে খালাস অবলুপ্ত হয়ে যাবে। তো নিষ্ক্রিয় অঙ্গ মানে হচ্ছে যে, কেমন ভাবে বিজ্ঞানীরা বললো যেটা নিষ্ক্রিয় অঙ্গ? বিজ্ঞানীরা বলছে যে কোনো একটা প্রাণীর মধ্যে সেই অঙ্গটা সক্রিয় আছে, কাজ করছে, অন্য একটা প্রাণীর মধ্যে সেই অঙ্গটা সক্রিয় নেই, কাজ করছে না। মনে করো যে অ্যাপেন্ডিক্স, এই যে অঙ্গটা অ্যাপেন্ডিক্স, বলছে গিনিপিগ। গিনিপিগ কি? এরা হচ্ছে তৃণভোজী প্রাণী, ঘাস লতা পাতা কাঁচা জিনিস খেতে পারে। তো এদের মধ্যে কি আছে? এদের মধ্যে এটা সক্রিয় আছে। তো বিজ্ঞানীরা অনুমান, আর সেম জিনিসটা আমাদের মধ্যে সক্রিয় নেই, একটা ছোট হয়ে গেছে, বিশেষ কাজ ওর নেই, কোনো কাজই নেই প্রায়। তো এখান থেকে বিজ্ঞানীরা অনুমান করছে যখন আমাদের পূর্বপুরুষগুলো সেই বনে বনে ঘুরে বেড়াতো, এটা আমরা শুনেছি, আমরা দেখিনি কিন্তু। তো আমাদের যে পূর্বপুরুষগুলো বনে বনে ঘুরে বেড়াতো, কাঁচা জিনিসপত্র খেত, জিনিসপত্র বলতে কি লতা পাতা ফুল ফল যা আছে, যোগ্যতমের উদ্বোধনের প্রবক্তাকে, মেরে মেরে চামড়া তুলে দেবো, এটা প্রশ্ন হলো এতক্ষণ বোঝানোর পর। ডারউইন, ডারউইন ছাড়া আর কে? ঠিক আছে, প্রশ্ন করো, অবশ্যই প্রশ্ন করো, আমি ডিসকারেজ করছি না, বাট করো, প্রশ্ন করো, যেরকমই প্রশ্ন হোক, যেরকমই ছোটখাটো ডাউট হোক, অবশ্যই জিজ্ঞাসা করবে। স্যার আপনি হুম, সমসংস্থক অঙ্গ, সমবৃত্তীয় অঙ্গ, নিষ্ক্রিয় অঙ্গ এগুলো করিয়ে দিয়েছেন? না, দুটাই ডারউইন না ল্যামার্কি হয়েছে। তো নিষ্ক্রিয় অঙ্গটা শুরু করেছি। তো তাহলে কি বলছে যে যে আগের পূর্বপুরুষগুলো যখন কাঁচা জিনিসপত্র খেত তখন তাদের মধ্যে ওটা সক্রিয় ছিল। এখন আমরা কাঁচা জিনিস খাই না, আমরা শিখে গেছি আগুন জ্বালাতে। আমরা আগুন জ্বালাতে শিখে গেছি ভাই। আমরা এখন সব রান্না বান্না করে খাবো, বিভিন্ন রকম আইটেম তৈরি করব, মেনু তৈরি করব, এভাবে খাবো। তো তো এটাই, যখন আমরা ওই আগুনের মাধ্যমে রান্না করে বা ঝলসে খেতে শিখলাম, ধীরে 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 ওই যে অ্যাপেন্ডিক্স আছে, ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স যার পুরো নাম, সেটা আমাদের দেহে আর কোনো কাজ করে না। তো ধীরে 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 ওটা আকৃতিতে ছোট হয়ে গেছে, আর ওটা নিষ্ক্রিয় হয়ে গেছে। আমরা সহজে কাঁচা জিনিস হজম করতে পারবো না। বুঝতে পারছো? এই জন্য আমরা রান্না করে খাবো, শাকসবজি রান্না করে খাবো, ফলমূলের কথা বলছি না। ঠিক আছে? তো মোস্টলি আমরা সেগুলো ডাইজেস্ট করতে পারবো না, উই ক্যান নট ডাইজেস্ট ইট। ওকে, উই হ্যাভ টু কুক বিফোর ইটিং। তাহলে অ্যাপেন্ডিক্স এর, সরি, নিষ্ক্রিয় অঙ্গ ব্যাপারটা বুঝতে পারলে তো? হ্যাঁ স্যার। अच्छा, इतना तो उम्मीद कर ही सकते हैं हम। নেক্সট, নিষ্ক্রিয় অঙ্গকে ইংরেজিতে বলা হচ্ছে ভেস্টিজিয়াল অর্গান। এবার নিষ্ক্রিয় অঙ্গ কোনগুলো? অবশ্যই ক্লাস 10 এর বইটা থেকেই পড়বে, আমিও বইটা বের করেছি। আমি তো এটা অনেকবার পড়িয়েছি, বাট ছোট ছোট টার্ম গুলো একবার দেখে নিতে হয়। তো বলছে কি, মানুষের নিষ্ক্রিয় অঙ্গ অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্স এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা এতটাও জটিল প্রশ্ন বানাতে পারে না, বানাবে না আশা রাখছি, তবু আমি বলে দিচ্ছি। মানুষের নিষ্ক্রিয় অঙ্গ অ্যাপেন্ডিক্স, এটা পৌষ্টিক তন্ত্রের সঙ্গে যুক্ত আছে। পৌষ্টিক তন্ত্র মানে এই যে খাদ্য হজম করার একটা অংশ, তার সঙ্গে যুক্ত আছে। তো একটা ডিফিকাল্ট প্রশ্ন হচ্ছে, মানুষের পৌষ্টিক তন্ত্রের সঙ্গে যুক্ত নিষ্ক্রিয় অঙ্গটির নাম কি? উত্তর কি হবে বলো তো? স্যার আমার একটা কোশ্চেন আছে। ভালো কোশ্চেন।
স্যার পৌষ্টিকতন্ত্রের তো অনেকগুলো অংশ আছে, যেমন বৃহদান্ত, ক্ষুদ্রান্ত, আরো পার্ট আছে। এবারে আমাদের কোন পৌষ্টিকতন্ত্রের কোন অংশের সঙ্গে এটা যুক্ত থাকে, এই অ্যাপেন্ডিক্সটা? হ্যাঁ, সে তো বলছি। কিন্তু এটা বুঝতে পারলে কিনা যে পৌষ্টিক, এটা আমার প্রশ্নটা যেটা ছিল ওটা উত্তর দাও। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি, ওটা অ্যাপেন্ডিক্স হবে। অ্যাপেন্ডিক্স হবে। এটা বৃহদন্ত্রের সঙ্গে যুক্ত থাকে। ঠিক আছে, লাগবে না ওটা অবশ্য। বৃহদন্ত্র, ঠিক আছে, লার্জ ইন্টেস্টাইন। বুঝতে পারলে? বুঝতে পারলে কিনা? স্যার আরেকবার বলুন। বৃহদন্ত্রের সঙ্গে যুক্ত থাকে, লার্জ ইন্টেস্টাইন। ও, ঠিক আছে স্যার, হ্যাঁ। আচ্ছা, একটা প্রশ্ন হচ্ছে যে আমি আজকে কিন্তু একটু অন্যরকম ভাবে পড়াচ্ছি, আমার মাইন্ডটা আজকে একটু অন্যরকম আছে। তো তো তোমাদের কোনো সমস্যা হচ্ছে নাকি? একটু বেশি বকছি মনে হয়। হুম, আমি ক্লাসে এভাবে পড়াই, হ্যাঁ। তো তাহলে একজন বললো না স্যার, বাকিগুলো সমস্যা হচ্ছে, তাই না? নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, আচ্ছা বলছি। তো মানুষের পৌষ্টিকতন্ত্রের সঙ্গে যুক্ত হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ, তার নাম হচ্ছে অ্যাপেন্ডিক্স। তো প্রশ্ন হচ্ছে মানুষের পৌষ্টিকতন্ত্রের সঙ্গে যুক্ত নিষ্ক্রিয় অঙ্গের নাম কি? তো উত্তর হবে অ্যাপেন্ডিক্স। তো মানুষের মধ্যে এটা নিষ্ক্রিয় আছে, কিন্তু এটা কার মধ্যে সক্রিয় আছে? তো এটা সক্রিয় আছে তৃণভোজী প্রাণী। তৃণভোজী যেসব প্রাণী আছে, মানে যারা ওই কাঁচা লতা শাকসবজি খায়, লতা পাতা খায়, ঘাস পাতা খায়, তো তৃণভোজী প্রাণীদের মধ্যে এই অঙ্গটা সক্রিয় আছে। আর তৃণভোজী প্রাণীদের মধ্যে এটা সিকাম রূপে আছে, ওটাকে সিকাম বলা হয় তৃণভোজী প্রাণীদের জন্য। স্যার তৃণভোজী সব প্রাণীই হবে? হ্যাঁ, প্রায় সব প্রাণী। নেক্সট বলছে মানুষ, মানুষের যে নিষ্ক্রিয় অঙ্গ, নিষ্ক্রিয় অঙ্গের নাম হচ্ছে কক্সিস। কক্সিস, যেটা কঙ্কাল তন্ত্রের সঙ্গে যুক্ত। আমাদের যে মেরুদণ্ড আছে, মেরুদণ্ডের লাস্টের দিকে হাড় আছে, শেষের দিকে, মানে গলা থেকে শুরু করে পিঠের দিকে যদি হাত দাও, মাঝখানটায় যেটা শক্ত, বুঝতে পারছো, সেটা হচ্ছে মেরুদণ্ড। সেই মেরুদণ্ডের যে লাস্টের দিকে আছে সেটা হচ্ছে কক্সিস, ওটা কঙ্কাল তন্ত্রের সঙ্গে যুক্ত আছে। কঙ্কাল তন্ত্র বলতে হাড় গুলোকে বোঝানো হচ্ছে, পুরো বডির মধ্যে যে হাড় গুলো আছে ওই হাড় গুলোকে একসঙ্গে বলা হচ্ছে কঙ্কাল তন্ত্র। তো এই কঙ্কাল তন্ত্রের সঙ্গেই যুক্ত সেটা হচ্ছে কক্সিস। এই কক্সিস মানুষের নিষ্ক্রিয় অঙ্গ, আর এটা বানরদের ক্ষেত্রে সক্রিয় রূপে থাকে, যাকে আমরা লেজ বলি। তাহলে মানুষের নিষ্ক্রিয় অঙ্গের নাম কি? কক্সিস। আর এটা কার মধ্যে সক্রিয় থাকে? বানরের মধ্যে। বানরের মধ্যে কি নাম? লেজ। এবার মানুষের হচ্ছে একটা নিষ্ক্রিয় অঙ্গের নাম হচ্ছে প্লিকা সেমিলুনারিস, ঠিক আছে। ব্যাঙের ক্ষেত্রে থাকে।
ব্যাঙ বা মাছের ক্ষেত্রে ডিক্টেটিং পর্দা, ব্যাঙ বা মাছের ক্ষেত্রে সেটা সক্রিয় হিসাবে থাকে। মনে রাখতে হবে যে মানুষের মধ্যে নিষ্ক্রিয়, মানুষের জ্ঞানেন্দ্রিয়ের সঙ্গে যুক্ত একটা নিষ্ক্রিয় অঙ্গের নাম বলো। তো সেটা হবে আমাদের লিকা সেমিনারি। সেমিডিনালিস। আর এটা কার মধ্যে সক্রিয় থাকে? ব্যাঙ বা মাছের মধ্যে। তো ব্যাঙ বা মাছের মধ্যে কি নাম এটার? নিকটেটিং পর্দা। এটা কি করছে? ওদের চোখকে যখন তখন কি করছে? একটা অতিরিক্ত সুরক্ষা প্রদান করছে। নেক্সট, উট পাখি। উট পাখি বা যেসব পাখি উড়তে পারে না, সেই সব পাখিদের মধ্যে নিষ্ক্রিয় অঙ্গ হচ্ছে ডানার উড্ডয়ন পেশী। ঠিক আছে? ডানার উড্ডয়ন পেশী মানে ডানার মধ্যে কিছু পেশী আছে যারা উড়তে সাহায্য করে, তাদেরকে বলা হচ্ছে উড্ডয়ন পেশী। কোনো অসুবিধা হলে মেসেজ করবা, হ্যাঁ, টেক্সটে লিখবা। তো ডানার যেসব পেশী উড়তে সাহায্য করছে তাদেরকে বলা হচ্ছে উড্ডয়ন পেশী। তো উট পাখির মধ্যেও উড্ডয়ন পেশী আছে, কিন্তু সেই পেশীগুলো খুব একটা কাজ করে না, নিষ্ক্রিয়। কিন্তু অন্যান্য যেসব পাখি আছে সেসব পাখির মধ্যে ওই উড্ডয়ন পেশীগুলো সক্রিয় আছে। যেমন পায়রার ক্ষেত্রে উড্ডয়ন পেশীগুলো অ্যাক্টিভ আছে, সক্রিয়। উড্ডয়ন পেশীগুলোর নাম পেক্টোরালিস মেজর, পেক্টোরালিস মাইনর, ওরাকো ব্র্যাকিয়ালিস। এই যাবা বইয়ের মধ্যে নামগুলো। তো ওগুলো কোনো কোনো প্রাণীর পাখির ক্ষেত্রে নিষ্ক্রিয় আছে, ওরা উঠতে পারছে না। আর কিছু কিছু পাখির ক্ষেত্রে ওগুলো সক্রিয় আছে। যেমন পেঙ্গুইনও একটা পাখি, পেঙ্গুইনের মধ্যে উড্ডয়ন পেশীগুলো সক্রিয় নেই। উদ্ভিদ, উদ্ভিদের মনে রাখতে হবে পেঁয়াজের এক ধরনের পাতা থাকে, তো ওটাকে বলা হয় শল্কপত্র। ওটা নিষ্ক্রিয় হয়ে যায়, কোনো কাজ করে না। কিন্তু ওটা শল্কপত্র পেঁয়াজের মধ্যে আছে, পাতাটা শল্কপত্র রূপে থাকে, কিন্তু অন্যান্য উদ্ভিদে ওটা পাতা রূপে থাকে, সপুষ্পক উদ্ভিদে। মানে আম গাছে যেটা পাতা আছে আর পেঁয়াজের গাছে গিয়ে ওটা হয়ে যায় শল্কপত্র। কি হয়? শল্কপত্র। নেক্সট, কালকাসুন্দা ফুলের নাম মনে রাখতে হবে। 10টা পুংকেসরের মধ্যে 4টা নিষ্ক্রিয় বা বন্ধা পুংকেসর। তো কোন গাছের নাম নিলাম আমি? বলো কোন গাছের নাম নিলাম? কালকাসুন্দা গাছ, কোন গাছের নাম নিলাম বলো? কালকা সন্ধ্যা। হালকা সমুদ্র। তো কালকাসুন্দা গাছের যে ফুলের পুংকেসর আছে
10টা পুংকেশরের মধ্যে 4টা পুংকেশর নিষ্ক্রিয় বা বন্ধা পুংকেশর। তো কালকাসুন্দা গাছের কয়টা পুংকেশর বন্ধা আছে? 4টে। তাহলে 4টা যদি নিষ্ক্রিয় বা বন্ধা হয় তাহলে কয়টা ভালো আছে, সক্রিয় আছে? 6টি। তো যেগুলো নিষ্ক্রিয় বা বন্ধা পুংকেশর আছে ওদেরকে বলা হয় স্ট্যামিনোড। এটা লিখে নাও, নিষ্ক্রিয় বা বন্ধা পুংকেশরকে স্ট্যামিনোড বলে। স্ট্যামিনোড বলে। লেবুটাকে ফল বলবো? লেবুটা ফল, ফলই বলবো। তো লেখা হলো, বললাম যে নিষ্ক্রিয় পুংকেশরকে স্ট্যামিনোড বলে। তাহলে স্ট্যামিনোড কোন গাছে দেখা যায়? কালকে সন্ধ্যা গাছে। হ্যাঁ। নেক্সট, এটা সক্রিয় থাকবে অন্যান্য যেসব উদ্ভিদ আছে তাদের মধ্যে। এরপরে শতমূলী ও নারকেল গাছের মধ্যে বন্ধা গর্ভকেশর দেখা যায়। বন্ধা গর্ভকেশরের আরেক নাম হচ্ছে বন্ধা বা নিষ্ক্রিয় গর্ভকেশর। ওর আরেক নাম হচ্ছে পিস্টিলোড। নিষ্ক্রিয় বা বন্ধা পুংকেশরের নাম হচ্ছে স্ট্যামিনোড, আর নিষ্ক্রিয় বা বন্ধা গর্ভকেশরের নাম হচ্ছে পিস্টিলোড। এই দুটো লিখে নাও। তাহলে এই যে নিষ্ক্রিয় অঙ্গ, নিষ্ক্রিয় বা বন্ধা পুংকেশরকে বলা হয় স্ট্যামিনোড, নিষ্ক্রিয় বা বন্ধা গর্ভকেশরকে বলা হয় পিস্টিলোড। এটাই হচ্ছে আমাদের নিষ্ক্রিয় অঙ্গের টপিক। তাহলে এখানে নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ হবে অ্যাপেন্ডিক্স। নেক্সট 15 নম্বর প্রশ্ন, এটা অভিব্যক্তি অভিযোজন থেকে প্রশ্ন। পায়রার দেহে, দেখো এই প্রশ্ন অনুযায়ী নিষ্ক্রিয় অঙ্গ টপিকটা আমরা কভার করলাম। এরপরে নেক্সট প্রশ্ন বলছে পায়রার দেহে বায়ুথলির সংখ্যা। পায়রার দেহে বায়ুথলির সংখ্যা কয়টি? তো তাহলে আমরা পায়রার টপিকটা পড়বো এবার।
হ্যাঁ, ৯টি। পায়রার টপিকটা পড়বো। পায়রা যেন সহজে উড়তে পারে, ঠিক আছে? তার জন্য তার মধ্যে কিছু অভিযোজনগত বৈশিষ্ট্য রয়েছে। ১ নাম্বার পায়রার বায়ুথলি। পায়রার ফুসফুসের সঙ্গে ৯টা বায়ুথলি থাকে। মনে করো এটা একটা ফুসফুস, এটা একটা ফুসফুস। কিন্তু কি পায়রার এরকম, এরকম, এরকম করে এক্সট্রা ৯টা এগুলোতে বাতাস ভর্তি থাকবে। এরকম ৯টা থলি আছে। তো ওটাকেই বলা আছে পায়রার বায়ুথলি। এগুলো যদি মনে করো ফুসফুস যখন বাতাসে ভর্তি হয়ে যায় কিনা, তো পায়রাটা হালকা হয়ে আকাশে উড়তে শুরু করে। কিন্তু যখন এগুলো বাতাসে ভর্তি হয়ে যায়, ও আরো বেশি হালকা হয়ে যায়। যেমন একটা উদাহরণ মনে করো যে বেলুনের মধ্যে তুমি যদি হালকা হাওয়া দাও, কম হাওয়া দাও, তো ওটা কিন্তু হালকা হালকা করে উড়বে। ওর মধ্যে যদি তুমি আরো বেশি হাওয়া বা বাতাস ভর্তি করে দাও, ওটা বেশি উপরে চলে যাবে, বেশি উঁচুতে উড়বে। তো এটাই হচ্ছে কনসেপ্ট। মানে পায়রার যখন ফুসফুসে বায়ু ভর্তি করে কিনা, তো ও হালকা, ওর দেহটা একটু হালকা হয়। এবার যখন ওর দেহে অতিরিক্ত বাতাস ভর্তি হয়, তখন ওর দেহটা বেশি হালকা হয়ে যায়। এই জন্য ও উড়তে শুরু করে। দেখি কতক্ষণ করা যাচ্ছে। এই টপিকটা শেষ করতে হবে আজকে। নেক্সট বলছে কি, পায়রার দেহে আর কি কি থাকে না। পায়রার চোখে পেকটিন নামক অঙ্গ থাকে, দূর থেকে শস্যদানা দেখতে সাহায্য করে। তো প্রশ্ন হচ্ছে পায়রার চোখে কোন অঙ্গ আছে? তো উত্তর হবে পেকটিন। পেকটিন পায়রার সাহায্যে কি, পেকটিনের সাহায্যে পায়রা কি করে? তো পেকটিনের সাহায্যে পায়রা অনেক উঁচু থেকেই দেখতে পারে শস্যদানাকে। মানে মনে করো যে পায়রাটা ৫০ মিটার উঁচুতে আছে বা ৩০ মিটার উঁচুতে আছে, তো অত উঁচু থেকে ও মাটির মধ্যে শস্য দানাগুলোকেও ঠিক মতো দেখে নিতে পারবে। ওর এত দৃষ্টিশক্তি প্রখর। নেক্সট, পায়রার দেহ হালকা করার করার জন্য চোয়ালে দাঁত থাকে না। পায়রাদের কি হবে? দাঁত থাকবে না। দাঁতের পরিবর্তে ওদের ক্রপ বলে একটা অঙ্গ থাকে দেহের ভিতরের দিকে। পায়রার দেহটা হালকা করার জন্য কি থাকে না? দাঁত থাকে না। সব থাকে, সঙ্গে আরো একটা অর্গান থাকে, নাম হচ্ছে গিজার্ড। তো লিখে নাও, দাঁত থাকে না, পরিবর্তে ক্রপ ও গিজার্ড থাকে। ক্রপ ও গিজার্ড। আমাকে শুধু স্যার আরেকবার বলুন। ক্রপ ও গিজার্ড। আমাকে একটু ক্লাস মানে শেষ হয়ে যাওয়ার পর কি না, আগামীকাল মনে করিয়ে দিবা, নোট দেওয়ার জন্য। মানে এই আজকে যেটা ক্লাস করালাম, মানে আমি কোন কোন তালে থাকি না, ভুলে যাই আমি।
যখনই ক্লাসের মনে পড়ে তখনই মনে পড়ে। ফাঁকা হব অবশ্য ২৩ তারিখের পর। তোমরা একটু কেউ একজন মনে করিয়ে দিবা আগামীকাল। যখন আগামীকাল সারাদিনের মধ্যে যেকোনো এক টাইমে আমাকে মেসেজ করে দিবা। এসব নোটসটা দেন একটু বলবা, হ্যাঁ? তাহলে এটা লেখালেখির কষ্টটা করতে হবে না তোমাদের। নেক্সট কি বলছে? পায়রার পৌষ্টিকতন্ত্রে পাকস্থলী ও পিত্তাশয় থাকে না। কি, কি থাকে না? পাকস্থলী, ভোটের জন্য না, এটা আমার অন্য কাজ আছে। কিছুদিন পর আবার ভোটের জন্য ব্যস্ত থাকতে হবে। মানে অফিসিয়ালি ভোটের কাজ করব না। কিন্তু পার্টির হয়ে কাজ করতে হবে, কোনো না কোনো পার্টির হয়ে। বিজি। পলিটিক্স তো করতেই হবে। ভালো মানুষ যদি পলিটিক্স না করে তো ওটা নোংরা মানুষের আড্ডা হয়ে যাবে ওটা। আমি কোনো ফুলকে পছন্দ করি না। আমি কমিউনিজমকে সাপোর্ট করি। হুম। দেখো পলিটিক্যালের মধ্যে কি আছে? পলিটিক্যালের মধ্যে একটা আইডিওলজি থাকতে হবে। মানে আইডিওলজির ব্যাপার আছে পলিটিক্যাল অনেক। যেমন তোমরা তো পলিটিক্যালি অনেক কিছু বুঝোই না। লিবারালিজম আছে, ফ্যাসিজম আছে, মাওয়িজম আছে। তারপরে একটু বলে দিই যখন ডিসকাশনটা উঠলো সামনে ভোট। তো মাওয়িজম আছে, তারপরে সেকুলারিজম আছে, সোশ্যালিজম আছে, ক্যাপিটালিজম আছে। এগুলোর অনেক মানে আছে। তো এখানে তোমাকে যখন পলিটিক্যালি ভাববা কিনা তোমার মাথাটা আউট অফ রুল মানে নিয়মের বাইরে গিয়ে ভাবতে হবে সবকিছু। তাহলে তুমি পলিটিক্যালকে ডিপলি আন্ডারস্ট্যান্ডিং করতে পারবে। দেখো, আমি কাউকে অপোজ করছি না, বাট আমি একটা কথা বলি। তোমাকে রাজনীতিটা বুঝতে হবে এভাবে, না কাকে ভোট দিলে জিনিসটা ক্যাপিটালিজমের দিকে যাবে, কাকে ভোট দিলে জিনিসটা কমিউনিজমের দিকে যাবে, কে জিতলে মাওয়িজম হতে পারে, ফ্যাসিজম হতে পারে। তো এরকম প্যারামিটার্স আছে। সে কার কে মন কে কেমন হয় ভোট দেবে, বাট এগুলো হচ্ছে প্যারামিটার্স যেগুলো দেখে ভোটটা নির্বাচন করতে হয়। ক্যাপিটালিজম মানে হচ্ছে পুঁজিপতি। তো যেখানে কোনো একটা পলিটিক্যাল আছে, দল আছে, তো ওটা ক্যাপিটালিজম দ্বারা ইনফ্লুয়েন্স, মানে কোনো ক্যাপিটাল বড় পুঁজিপতি ওটাকে কন্ট্রোল করতে পারছে। তার মানে কি ওই পুঁজিপতিগুলো যেটা ইচ্ছা সেটা করে দিবে। ওদের জন্য কোনো রুলস রেগুলেশন লাগবে না। মানে রুলস রেগুলেশন বলতে কিছু নাই। তো এটা হচ্ছে ক্যাপিটালিজম, যেটার ভুরি ভুরি উদাহরণ আছে। তোমাদেরকে খুঁজতে হবে, এটা আমি বলবো না তোমাদের। তো এটা হচ্ছে ক্যাপিটালিজম। সোশ্যালিজম বলতে যে সমাজটাকে মনে করো একটা কোনো একটা দিকে ঠেলে দিচ্ছে, যেটা সমাজকে যাওয়া উচিত না, যেটা বেটার হয় না। এটা হচ্ছে একটা সোশ্যালিজম। ঠিক আছে? যাই হোক, এগুলো লেকচার আমি এখন দিব না। আমরা আমাদের পড়ার বিষয়ে আগাই। এগুলো পরে বুঝে নিবা। নেক্সট কি বলছে? তো পাকস্থলী ও পিত্তাশয় থাকে না। তাহলে কি হয়? পাকস্থলী যদি পিত্তাশয় যদি না থাকে তাহলে আহ তাহলে ওর দেহটা আরো হালকা হবে। পাকস্থলী মানে যেটা আমাদের খাবারটা, ঠিক আছে, যেখানে গিয়ে খাবারটা প্রায় অনেকক্ষণ থাকে। ভেজ নন ভেজ খাবারটা অনেকক্ষণ থাকে। তো এটা হয়ে গেল, পাকস্থলী পিত্তাশয় থাকবে না। এগুলোর কাজ আছে অনেক, বলতে গেলে ডিটেলস লাগবে। তারপর বলছে রেচন তন্ত্রে মূত্রাশয় থাকে না। জননতন্ত্রে কেবলমাত্র বাম ডিম্বাশয় ও বাম ডিম্বনালী থাকে।
সাধারণত কি হয়, যে কোনো প্রাণীর মধ্যে দুটো ডিম্বাশয়, দুটো ডিম্বনালী থাকে। যেমন ফিমেলের দুটো ডিম্বাশয় থাকে, তাই না? পুরুষের ক্ষেত্রে দুটো শুক্রাশয় থাকে। কিন্তু এখানে কি বলছে, বাম ডিম্বাশয় আর বাম ডিম্বনালী থাকে না। এর ফলে কি হয়, তাদের দেহটা হালকা হয়ে যায়। পুরুষদের ক্ষেত্রে কিন্তু আবার দুটো শুক্রাশয় থাকে, তবে একটা কার্যকারী হয়, একটা কার্যকারী হয় না খুব একটা। কিন্তু স্ত্রীদের ক্ষেত্রে মনে রাখতে হবে, বাম ডিম্বাশয় বাম ডিম্বনালী থাকবে শুধুমাত্র। দিকটাও মনে রাখো, অতটাও ডিফিকাল্ট প্রশ্ন মানে আদৌ আসার কোনো সম্ভাবনা নেই। শুধু যদি প্রশ্ন আসে তো একটা ডিম্বাশয় একটা ডিম্বনালী এর উপরই থাকবে প্রশ্নটা। কিন্তু যদি ডিপ প্রশ্ন করে তাহলে বাম না ডান, কোনটা থাকে কোনটা থাকে না, এরকম করতে পারে। তো এটা পাখির সম্পর্কে হয়ে গেল। ঠিক আছে, আমি একটা এক্সট্রা অ্যাড করে দিচ্ছি যে পাখির আকৃতিটা মাকু আকৃতি হয়। মাকু। ঠিক আছে, মাকু বলতে এরকম আকৃতিটাকে বলছে মাকু আকৃতি। যেমন মাছের শেপ আছে, এটাকে মাকু আকৃতি বলে। দুই পাশ থেকে এরকম হবে। তো পাখিটা তোমরা যদি দেখো আলটিমেটলি এরকম একটা আকৃতি ধারণ করে, তো এটাই বলছে মাকু আকৃতি। ये किधर को जा रहे लाल। আমাকে দেখা যাচ্ছে। আহ, আমি জানি না কখন কোথায় হাত পড়ে গেছে। স্ক্রিনটা ঠিক দেখতে পাচ্ছ ঠিকঠাক? এবার বলো। দেখতে পাচ্ছে না? বাকিরা দেখতে পাচ্ছ? চলো আবার দেখে বের করছি। আবার এবার দিলাম স্ক্রিনটা। পেলে? তো এটাই, পায়রাটা আকৃতিটা কেমন হবে, মাকু আকৃতি, যেটা বলছিল তোমরা নৌকার মতো। আচ্ছা, এটা হয়ে গেল। আর পাখির বৈশিষ্ট্য কিছু? হ্যাঁ, আমি আরো বলে দিই এক্সট্রা। পাখির মধ্যে নিউম্যাটিক বোন থাকে, নিউম্যাটিক হাড়। নিউম্যাটিক হাড় কি জিনিস? হাড়টা ফাঁপা, ফাঁপা থাকবে, ফাঁপা, ফাঁপা থাকবে, মানে ভেতরে খালি থাকবে, ওর মধ্যে বাতাস থাকবে। এটাকে বলা হচ্ছে নিউম্যাটিক বোন। কি বলা হচ্ছে এটাকে? নিউম্যাটিক বোন বা নিউম্যাটিক অস্থি। আর কি আছে, আর কি আছে? ব্যাস ঠিক আছে, এটুকুই যথেষ্ট। তরুণাস্থি যেটা কি বলে, না না, তরুণাস্থি আলাদা। তরুণাস্থি হচ্ছে যে, তুমি যদি কানটা টেনে আবার ছেড়ে দাও, তাহলে কানটা, মনে করো কানটাকে একটু মুচড়ে দিলা, তাহলে তা ছেড়ে দিলা, তারপরে কানটা আবার আগের পজিশনে চলে আসছে। তো কানের মধ্যে যে অস্থিটা আছে সেটা হচ্ছে তরুণাস্থি। তো তরুণাস্থি নয়, ওটাকে বলা হবে নিউম্যাটিক অস্থি। এগুলো হচ্ছে একটা পাখির বৈশিষ্ট্য। নেক্সট যেটা হবে, মাছের মধ্যে কি থাকে? মাছের মধ্যে পটকা থাকে। পটকা কি করে? পটকা দেহটাকে, সিম্পল, ছোটবেলা থেকে জানো, পটকা দেহটাকে জলে ডোবাতে
আর জল থেকে ওপরে নিয়ে আসতে সাহায্য করে, তাই না? হ্যাঁ দিব। তোমরা ক্লাসের আগামীকাল সারাদিনে, মানে 10টার পরে সারাদিনে যে কোনো টাইমে মনে করিয়ে দিবা, আমি দিয়ে দিব। নোটস বলতে কি, আমি একটা জিনিস বলি, যে তুমি একটা জিনিসকে যদি বেশি সাজাতে যাও কি না, তো ওটা সাজাতে সাজাতেই তোমার সময়টা চলে যাবে, কিন্তু কি তোমার সেই মনে করো সেটা তোমার অতটাও কার্যকারী হবে না। তো র্যান্ডম সাজিয়ে তোমাকে মেন কাজটা করতে হবে। তো আমি যেটা দিব আগামীকাল, নোট সারসংক্ষেপটা থাকবে এটা, যেটা পড়লে তোমার হয়ে যাবে। কোয়েশ্চেন বেসড দিব আমি, ঠিক আছে? মানে ব্যাপার হচ্ছে যে বেশি প্ল্যানিং করা হবে না। বেসিক প্ল্যানিং তো একটা থাকবে, কিন্তু বেশি প্ল্যানিং করলে হবে না। অতিরিক্ত প্ল্যানিং করে সাজাতে সাজাতে তোমার মেন কাজটাই করা হয়ে যাবে, হবে না। বুঝতে পারছো? মনে করো আমি এখানে বসে বসে কোনো কিছু যদি একটা প্ল্যানিং করি, কিন্তু অ্যাকচুয়াল অন দ্য গ্রাউন্ড রিয়ালিটি ওটা একটু আলাদা হবে। তোমাকে ওই গ্রাউন্ড রিয়ালিটির সঙ্গে মিলিয়ে বেশি প্ল্যানিং না করে, প্ল্যানিং করতে হবে কিন্তু অত অতিরিক্ত প্ল্যানিং করা যাবে না। মানে আমি যদি নোটস সাজানোর জন্য বেশি সময় নিয়ে নিই বা এটা ওটা সাজাই, তো ওটা সময়, ওটা টাইম কনজিউমিং হবে, কিন্তু কি ওটাতে তোমার বেনিফিট কম হবে। তো আমি চাচ্ছি র্যান্ডমলি যেগুলো প্রশ্ন যেই জায়গা থেকে আসছে এই পার্টটা, যেমন এখানে আমি আমাদের যে অভিযোজন বইতে নেই সম্পর্কে। সেগুলো যদি দিতেন তাহলে ভালো হতো। হ্যাঁ দেখো, বইতে নেই ওর বাইরে, বইতে নেই ওর বাইরে আসে না। আর আরেকটা কথা আমি বলি, যেহেতু মনে বললা, দেখো আমরা যদি বেশি এদিক ওদিক থেকে খুঁজতে যাই কি না, তাহলে আমাদের ওদিকে টাইমটা চলে যাবে, আমাদের যে মেন কোর যেখান থেকে প্রশ্ন পাবোই আমরা, সেই জায়গাটা মিস করে দিব। আরো একটু ডিটেলসে বলছি, মনে করো যে তুমি 50 মার্কের এক্সাম দিচ্ছ, ঠিক আছে? স্ট্র্যাটেজি শুনবা, হয়তো তোমার পছন্দ না হতে পারে আমার স্ট্র্যাটেজিটা, যে আমি 50 মার্কের এক্সাম দিব, তো আমি জানি যে 40 মার্ক এখান থেকে আসবে আসবে। তো আমার মেন ফোকাস কি থাকবে, যে আমার যেন 40 মার্ক হাত ছাড়া না হয়। কথার মানে বলছি আমি, আমি মার্কটা বেশি বেশি কম বলে দিলাম। মনে করো 50 দিব, তো আমি যেন 45 যেন পাই। আমি 5 নাম্বারের পিছনে ঘুরতে গিয়ে আমি অনেকটা পড়ে নিব, এটা এটা হবে না। আমি 45টা সিকিউর করব। বুঝতে পারছো? মানে আমি তোমার কথাটাকে ক্রিটিসাইজ করছি না, বাট তোমার কথাটাকে আমি একটু কিছু যোগ করে দিচ্ছি, যে উম, মানে আমরা 1-2 নাম্বার এদিক ওদিক বেশি ছুটতে গিয়ে যেন আমাদের মেন নাম্বারটা হাতছাড়া হয়ে না হয়ে যায়। বুঝতে পারছো? এটা হচ্ছে আমার মেন ফোকাস। আমি যে কোনো এক্সামে যখন স্ট্র্যাটেজি প্ল্যানিং করি, তো এটা মাথার মধ্যে রাখি। আর এটা বাচ্চাদেরকেও আমি বলি যে 1-2 নাম্বারের জন্য এদিকে ওদিকে ভাগ, মনে করো ভাগ দর করবা, তোমার হাতের নাম্বারটি চলে যাবে। অতএব তুমি আগে মেন এটার পর ফোকাস করো। হ্যাঁ, যখন এটা হয়ে যাবে তখন সাপ্লিমেন্টারি হিসেবে বা অতিরিক্ত হিসেবে ওগুলো দেওয়া যাবে। দাঁড়াও তো, একটু ঝড় আসছে। হ্যালো, তোমাদের আশেপাশে পরিস্থিতি কেমন আছে রে? আচ্ছা শোনো, হ্যালো, কই রে? আমি ক্লাসটা না এন্ড করছি, হ্যাঁ একটু ঝড় হচ্ছে, বাতাস পড়ছে প্রচন্ড প্রচন্ড, তো
ঠিক আছে স্যার। হুম। ঠিক আছে, ঠিক আছে।